আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও A2I এর যৌথ উদ্যোগে পরিচালিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের ফেসবুক অনলাইন লাইভ ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের লাইভ ক্লাস পরিচালনায় তোমাদের সাথে আছি আমি রেহানা আক্তার, ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আজকে আমি চতুর্থ পর্ব ইলেকট্রনিক্স ও কম্পিউটার টেকনোলজির প্রিন্সিপালস অব ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টটির ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে রয়েছে লজিক গেটের ইলেকট্রনিক সার্কিটের ধারণা। আজকের ক্লাস শেষে আমরা যা শিখব: স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেটের কার্যপ্রণালী, সিমস ন্যান্ড ও নর গেটের কার্যপ্রণালী, বাফার, ট্রাইস্টেট ও এক্সপান্ডেবল লজিক গেটের বর্ণনা এবং অরিং ও এন্ডিং এর মূলনীতি। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা লজিক ফ্যামিলি ও তার শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন প্রকার লজিক ফ্যামিলির মধ্যে বহুল ব্যবহৃত লজিক ফ্যামিলি হলো টিটিএল, অর্থাৎ ট্রানজিস্টর লজিক। টিটিএল এ ন্যান্ড গেটকে বেসিক গেট হিসাবে ব্যবহার করা হয়। আজকের আলোচনার প্রথমেই থাকছে স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেটের কার্যপ্রণালী। আজকে আমরা দুইটি স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। এক, টোটেম্পল আউটপুট স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেট। দুই, ওপেন কালেক্টর স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেট। এখন শিক্ষার্থীরা, আমরা এই সার্কিট দুটি নিয়ে আলোচনার আগে টিটিএল এর বৈশিষ্ট্যগুলি জেনে নিই। এটি বাইপোলার শ্রেণীভুক্ত। এতে মাল্টি ইমিটার ট্রানজিস্টর ব্যবহৃত হয়, আর উক্ত মাল্টিমিটারের সংখ্যাই হবে এর ইনপুট সংখ্যা। এই টিটিএল এর প্রপাগেশন ডিলে কম, সুতরাং এর স্পিড বেশি এবং এর ফ্যান আউট 10। টোটেম্পল আউটপুট স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেট। শিক্ষার্থীরা, আমরা এখানে চিত্রে টোটেম্পল আউটপুট স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেটের একটি সার্কিট দেখতে পাচ্ছি। এখানে Q1, Q2, Q3 এবং Q4 চারটি এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে। এর Q1 ট্রানজিস্টরটি একটি মাল্টি ইমিটার ট্রানজিস্টর। এতে দেখো দুইটি ইমিটার ব্যবহার করা হয়েছে, সুতরাং এই সার্কিটটি একটি 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট হিসাবে কাজ করবে। এখানে দেখো এই যে R1 রেজিস্টর এবং Q1 ট্রানজিস্টরটি এই সার্কিটে এন্ড গেটের ফাংশন সম্পন্ন করবে, আর এই বাকি অংশটুকু নট গেটের ফাংশন সম্পন্ন করবে। ফলে টোটাল সার্কিটটি একটি ন্যান্ড গেট হিসাবে কাজ করবে। এখানে দেখো, আমরা একটু দেখে নেই সার্কিটটিকে কেন আমরা টোটেম্পল আউটপুট বলছি। এখানে Q3 ট্রানজিস্টরের ইমিটরের সাথে সিরিজে Q4 ট্রানজিস্টরের কালেক্টর সংযোগ করে সংযোগস্থল থেকে Y আউটপুট বের করা হয়েছে। তাহলে এই ধরনের সংযোগকে টোটেম্পল আউটপুট বলা হয়। আর এখানে Q3 এর ইমিটরের সাথে Q4 এর কালেক্টরের মাঝে একটি ডায়োড ব্যবহার করা হয়েছে। এই ডায়োডটি ব্যবহার করার ফলে যখন Q3 ট্রানজিস্টরটি অন হবে তখন Q4 অফ কন্ডিশনে থাকবে। যদি এই ডায়োডটা আমরা ব্যবহার না করতাম তাহলে দুইটা ট্রানজিস্টর অর্থাৎ Q3 এবং Q4 একসাথে কি অন হয়ে যেত। তো এবার তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখি এই সার্কিটটি কিভাবে একটি টিটিএল ন্যান্ড গেট হিসাবে কাজ করবে। তো তার আগে আমরা টিটিএল এর ট্রুথ টেবিলটা একটু দেখে নিই। দেখো, এখানে যেহেতু 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট, তাহলে এর ইনপুট এ বি এবং আউটপুট এই ওয়াই এখানে দেখানো হয়েছে। এবং আমরা ন্যান্ড গেটের লজিক কি জানি, যে এর সবগুলি ইনপুট যদি লজিক 1 হয়। দেখো, সবগুলি ইনপুট যখন লজিক 1,
তখন আউটপুট লজিক 0, আর বাকি তিনটা কন্ডিশনে কিন্তু আউটপুট লজিক 1। তাহলে এখন আমরা এখানে Q1 ট্রানজিস্টরের ইমিটার এ এবং বি তে ইনপুট দিব। প্রথমেই আমরা এ তে 0 এবং বি তে 0 দিব। তাহলে যেহেতু দেখো এই ট্রানজিস্টরটি একটি এনপিএন ট্রানজিস্টর, তাহলে এর বেজ হবে পি টাইপ এবং এর ইমিটার দুইটি এন টাইপ এবং কালেক্টরটি এন টাইপ। তাহলে দেখো এই Q1 ট্রানজিস্টরে কি এই বেজ ইমিটার দুইটা ডায়োড এবং বেজ কালেক্টর একটি ডায়োড আমরা সমতুল্য চিন্তা করতে পারি, যা এখানে দেখো দেখানো হয়েছে। এখানে দেখো কি Q1 এর ভিতর তিনটি ডায়োড দেখানো হয়েছে। এই পয়েন্ট কি হবে ট্রানজিস্টরের বেজ, আর এ এবং বি তে ইমিটার এবং এখানে তার কালেক্টর দেখানো হয়েছে। এখন যখন আমরা এ এবং বি তে 0 দিব, তখন Q1 এর বেজ ইমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস হবে, ফলে বেজ থেকে ইমিটার দুইটি দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আর এই অবস্থায় Q1 এর বেজ কালেক্টর হবে রিভার্স বায়াস, কারণ যেহেতু বেজ ইমিটার ফরওয়ার্ড বায়াস, ফলে বেজ কালেক্টরে বেজের তুলনায় কালেক্টরে বেশি ভোল্টেজ পাওয়া যাবে, ফলে বেজ কালেক্টর হয়ে যাবে রিভার্স বায়াস। ফলে Q1 এর বেজ থেকে কালেক্টরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। যেহেতু Q1 এর কালেক্টর কারেন্ট এখানে কি হবে তাহলে 0, ফলে Q2 এর বেজে ভোল্টেজ হবে 0। ফলে Q2 ট্রানজিস্টরটি কি হবে কাট অফে যাবে এবং Q2 এর ইমিটারে কি কোনো কারেন্ট প্রবাহিত হবে না। আবার যেহেতু এই Q2 এর ইমিটার কারেন্ট আবার Q2 এর বেজে যাবে, ফলে Q2 এর বেজেও আমরা কি কোনো ভোল্টেজ পাবো না, ফলে Q4 ট্রানজিস্টরটি কি কাট অফে যাবে। এখন দেখো যেহেতু Q2 ট্রানজিস্টরটিও কাট অফে, ফলে এই R2 এর মধ্যে দিয়ে যে কারেন্ট আসবে এই N বিন্দুতে এসে এই Q3 এর বেজে চলে যাবে, ফলে Q3 এর বেজ সাফিসিয়েন্ট ভোল্টেজ পাবে, যার ফলে Q3 ট্রানজিস্টরটি কি স্যাচুরেশনে যাবে বা অন হবে। আর যেহেতু Q3 অন হবে, ফলে Q3 এর ইমিটার দিয়ে ইমিটার কারেন্ট প্রবাহিত হবে এবং এই ইমিটার কারেন্ট এই ডায়োডের অ্যানোডে গিয়ে ডায়োডকে ফরওয়ার্ড বায়াস প্রদান করবে, ফলে এই ডায়োডটি আবার কি কন্ডাকশনে যাবে। তাহলে এই অবস্থায় শিক্ষার্থীরা আমরা আউটপুট ওয়াই এ কত ভোল্টেজ পাবো। এখানে দেখো এই ট্রানজিস্টরটি অন, তাহলে আমরা জানি একটা ট্রানজিস্টর যখন অন হয় তখন তার কালেক্টর টু ইমিটার শর্ট হয়ে যায়, তখন এই কালেক্টর টু ইমিটার ভোল্টেজ অর্থাৎ ভিসি এর মান আইডিয়ালি 0 ভোল্ট কিন্তু প্র্যাকটিক্যালি 0.2 ভোল্ট হয়। আর এখানে যেহেতু ডায়োডটাও কন্ডাকশনে গেছে, সুতরাং এর ভোল্টেজ হবে 0.7 ভোল্ট। আর এখানে R3 দিয়ে যেহেতু স্যাচুরেশন কারেন্ট প্রবাহিত হবে, তাহলে R3 এর আড়াআড়িতে একটা ভোল্টেজ ড্রপ হবে। তাহলে দেখো R3 এর অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ যোগ এখানের ভিসি সমান 0.2 এবং যোগ 0.7, এই তিনটি ভোল্টেজকে যোগ করে আমরা যদি তার যোগফলকে এই যে সাপ্লাই 5 ভোল্ট থেকে বিয়োগ করি, তাহলে আমরা কত ভোল্টেজ পাবো 3.5 থেকে 3.8 এই মানের ভোল্টেজ এই ওয়াই আউটপুটে পাওয়া যায়। তাহলে এখন এই ওয়াই আউটপুটে আমরা কত ভোল্টেজ পেতে পারি 3.5 থেকে 3.8 মানের যে কোনো একটি ভোল্টেজ, যাকে আমরা কি লজিক 1 বলতে পারি। দেখো যা এখানে ট্রুথ টেবিলে দেখানো হয়েছে। তাহলে আমরা শিক্ষার্থীরা এ এবং বি তে 0 দিয়ে আমি আউটপুটে কি লজিক 1 পেলাম। এখন যখন আমরা এ তে 0 বি তে 1 অথবা এ তে 1 বি তে 0 দিব, তখন কি হবে এর যে কোনো একটি ইমিটার দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ফলে আবার Q1 এর বেস থেকে কালেক্টরে কারেন্ট যাবে না, ফলে Q2 এবং Q4 দুইটি ট্রানজিস্টরই কাট অফে থাকবে এবং Q3 কন্ডাকশনে যাবে এবং ডায়োডটাও অন হবে, ফলে আউটপুটে আমরা আগের মতোই লজিক 1 যা এই ট্রুথ টেবিলে দেখানো হয়েছে। এবার যখন আমরা এই Q1 ট্রানজিস্টরের ইমিটার এ এবং বি তে লজিক 1, এখানে লজিক 1 এখানে লজিক 1 অর্থাৎ 5 ভোল্ট দিব, তখন কি হবে দেখো আমরা একটু এই সমতুল্য ডায়োড বর্তনীতে দেখি
যখন এ তে 5 ভোল্ট, বি তে 5 ভোল্ট দিব, ডায়োডটা কি হবে? দেখো ক্যাথোডে 5 ভোল্ট দেওয়া হয়েছে, তাহলে এই ডায়োড দুইটা কি হবে? রিভার্স বায়াস। তাহলে এই Q1 এর বেজ ইমিটার হবে রিভার্স বায়াস, ফলে বেজ ইমিটার দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, এবং এই অবস্থায় বেজ কালেক্টর হবে ফরওয়ার্ড বায়াস, ফলে এই কালেক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, এবং এই কারেন্ট আবার Q2 এর বেজে গিয়ে তাকে বেজ বায়াস দিবে, ফলে Q2 ট্রানজিস্টরটি অন হবে এবং Q2 এর ইমিটর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এই কারেন্ট আবার এই R4 এবং Q4 এর বেজে যাবে, ফলে Q4 ট্রানজিস্টর আবার বেজ ভোল্টেজ পাবে, ফলে Q4 ট্রানজিস্টরটি এখন অন হবে। আর এখানে যেহেতু Q2 অন, তাহলে এই R2 দিয়ে যে কারেন্ট আসবে তা কি হবে? N বিন্দু থেকে এই Q2 এর কালেক্টর থেকে ইমিটরে যাবে এবং কিছু কারেন্ট Q3 এর বেজে যাবে, ফলে এই বেজ ভোল্টেজটা Q3 কমে যাবে, ফলে এই Q3 ট্রানজিস্টরটি কাট অফে যাবে, এবং এর ফলে এই Q3 এর ইমিটরে কারেন্ট কমে যাবে, অর্থাৎ তখন এই ডায়োডটা কি হবে? রিভার্স বায়াস পাবে। এখন তাহলে আমরা আউটপুটে কত ভোল্টেজ পাবো? দেখো, যেহেতু আউটপুটটা এখন এই Q4 ট্রানজিস্টরটি অন, অর্থাৎ এর কালেক্টরটি ইমিটার শর্ট, তাহলে আমরা আউটপুটে 0.2 ভোল্ট অর্থাৎ লজিক 0 পাবো। তাহলে দেখো শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পাচ্ছি যে এই সার্কিটটি এই একটি টিটিএল ন্যান্ড গেটের সার্কিট হিসেবে কাজ করছে, সুতরাং এটি একটি টিটিএল ন্যান্ড গেট। ওপেন কালেক্টর স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেট। এবার চিত্রে আমরা একটা ওপেন কালেক্টর টিটিএল ন্যান্ড গেটের সার্কিট দেখতে পাচ্ছি। এবার শিক্ষার্থীরা তোমরা দেখো, আগে যে আমরা টিটিএল সার্কিটটি দেখলাম, টোটেম পোল সার্কিটটি দেখলাম, তার সাথে এর কোথায় মিল এবং কোথায় অমিল। দেখো সেই সার্কিটেও কি Q1 ছিল 2 মিটার বিশিষ্ট একটি ট্রানজিস্টর, Q2 ছিল, এখানে Q3 ছিল, কিন্তু দেখো এই জায়গাটা কিন্তু এখানে ফাঁকা, অর্থাৎ আগের সার্কিটে কি ছিল? এখানে একটা রেজিস্টর, একটা ট্রানজিস্টর এবং একটা ডায়োড ছিল। এখন এই সার্কিট থেকে এই তিনটি কম্পোনেন্ট সরিয়ে ফেলানো হয়েছে। এর ফলে দেখো এই Q3 ট্রানজিস্টরের কালেক্টরটা কিন্তু দেখো কি একদম ওপেন হয়ে গিয়েছে। এই কারণে এই সার্কিটটাকে কি বলা হয়? ওপেন কালেক্টর টিটিএল ন্যান্ড গেট বলা হয়। এখন যদি আমরা, শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো আমরা কেন এই সার্কিটটিকে ওপেন কালেক্টর বলছি? এখন দেখো, যদি আমরা একে প্রপার ফাংশন সম্পন্ন করতে চাই, তাহলে কিন্তু এই কালেক্টরটাকে ওপেন রাখলে হবে না। এখানে দেখো এই ওয়াই থেকে একটা রেজিস্টর নিয়ে 5 ভোল্টের সাথে কি সংযোগ করে দিতে হবে, অর্থাৎ একটা এক্সটার্নাল পুল আপ রেজিস্টর ওয়াই থেকে সাপ্লাইয়ের সাথে সংযোগ করে দিতে হবে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এখন এই সার্কিটটা আমরা যেহেতু একটি টিটিএল ন্যান্ড গেটের সার্কিট, তাহলে এই সার্কিটটি আবার কি এই ট্রুথ টেবিল অনুসারে কাজ করবে, অর্থাৎ তাহলে আমরা একটু সংক্ষেপে যদি বলি যে এতে যদি 0 এবং বিতে 0 দেই, তাহলে Q1 এর বেস থেকে এই ইমিটর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ফলে Q1 এর বেস থেকে কালেক্টরে কোনো কারেন্ট যাবে না, ফলে Q2 অফ এবং Q3 অফ থাকবে, ফলে আমরা আউটপুটে কি পাবো? লজিক 1। একইভাবে যদি এতে 0 বিতে 1 অথবা এতে 1 বিতে 0 দেই, একই কন্ডিশন হবে, অর্থাৎ আউটপুটে আমরা কি দেখো লজিক 1 পাবো। কিন্তু যখন আমি এ এবং বি দুইটা ইনপুটেই লজিক 1 দিব, তখন Q1 এর বেস ইমিটর জাংশন দুইটি কি রিভার্স বায়াস হবে, আর এর বেস কালেক্টর ফরওয়ার্ড বায়াস, ফলে এর কালেক্টর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে এবং Q2 এবং Q3 অন হবে। এই অন হওয়ার কারণে কি হবে? আমরা আউটপুটে 0 ভোল্ট বা লজিক 0 পাবো। সিমস ন্যান্ড ও নর গেটের কার্যপ্রণালী। শিক্ষার্থীরা, এখন আমরা সিমস ন্যান্ড গেট এবং নর গেটের কার্যপ্রণালী নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই আমরা সিমস ন্যান্ড গেট নিয়ে আলোচনা করব। দেখো এখানে চিত্রে আমরা একটা সিমস ন্যান্ড গেটের সার্কিট দেখতে পাচ্ছি। এখানে দেখো Q1 এবং Q2 দুইটি পিমস,
এবং Q3 এবং Q4 দুটি NMOS দেখানো হয়েছে। এই সার্কিটে কেন আমরা দুই ধরনের মসফেট ব্যবহার করেছি? এখানে দেখো আমরা প্রথমে দেখে নেই যে CMOS কি। CMOS হলো কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই CMOS এ P এবং N দুই ধরনের মসফেটের সমন্বয়ে কি হয়? CMOS তৈরি হয়। এই কারণে এই সার্কিটে আমরা কি দুইটি PMOS এবং দুইটি NMOS ব্যবহার করেছি। এর উপরে দেখো Q1 এবং Q2 দুটি PMOS। কেন এই দুইটাকে আমরা PMOS বলছি? দেখো আমরা এর সিম্বলটা একটু লক্ষ্য করি। এই যে এখানে সার্কেলের ভিতরের দিকে দেখো অ্যারো আছে। সাবস্ট্রেটের অ্যারোটা কি ভিতরের বাইরের দিকে, সরি ভিতর না, এটা বাইরের দিকে। তাহলে যদি অ্যারো সাবস্ট্রেটের বাইরের দিকে থাকে তবে তাকে বলা হয় কি PMOS। দেখো এটাও PMOS। আর এখানে দেখো এই অ্যারো ভিতরের দিকে, তা এই অ্যারো ভিতরের দিকে, তাহলে Q3 এবং Q4 হলো কি NMOS। তাহলে এখন আমরা দেখো এই টার্মিনালটি হলো কি PMOS এর গেট, আর এটি যেহেতু S লেখা, এই টার্মিনালটি সোর্স এবং এটি ড্রেন। এবার NMOS এ দেখো গেট, উপরে ড্রেন এবং নিচে সোর্স। এখন এখানে দেখো আমরা উপরে কেন সোর্স ব্যবহার করছি? সোর্সে PMOS এর সোর্সে কি প্লাস VDD সাপ্লাই দিতে হয়, আর NMOS এর সোর্সে গ্রাউন্ড সাপ্লাই দিতে হয়। এর জন্য এই সোর্সটা নিচে দেখানো হয়েছে। এখন আমরা Q1 এর গেটের সাথে Q3 এর গেট আমরা শর্ট করে একটা টার্মিনাল বের করলাম এই। তাহলে Q1 এবং Q3 মিলে কি একটা CMOS হয়ে গেল। এবার আবার Q2 এর গেটের সাথে Q4 এর গেট শর্ট করে আরেকটা টার্মিনাল B বের করলাম। তাহলে Q2 এবং Q4 মিলে আরেকটি CMOS হয়ে গেল। আর এখানে আমরা দেখো এই Q3 এর ড্রেন থেকে আউটপুট টার্মিনাল বের করা হয়েছে। এখন দেখো আমরা দেখব যে এই সার্কিটটি কিভাবে CMOS NAND গেট হিসাবে কাজ করে। তো এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কিভাবে PMOS অন হয়। PMOS এর গেটে যদি আমরা 0 দেই, লজিক 0 দেই, তাহলে অন হবে, আর যদি এখানে 1 দেই, লজিক 1 দেই, তাহলে অফ হবে। একইভাবে দেখো যদি NMOS এর গেটে আমরা 0 দেই তাহলে অফ, আর যদি এখানে 1 দেই তাহলে NMOS কি হবে? অন। এই কন্ডিশন কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখন একটু ট্রুথ টেবিলটা লক্ষ্য করো। এখানে AB ইনপুট, আর এখানে দেখো Q1, Q2, Q3, Q4 চারটা ট্রানজিস্টরেরই অর্থাৎ মসফেটেরই অবস্থা দেখানো হয়েছে, আর এখানে আউটপুট। এবার আমরা দেখো এতে 0 এবং বিতে 0 দিব। তাহলে দেখো এর গেট 0 এবং এর গেটও 0, এর গেটও 0 এবং Q4 এর গেটও 0। তাহলে Q1 এবং Q2 মসফেট দুটি কি হবে? অন, এবং Q3 এবং Q4 মসফেট দুটি কি হবে? অফ কন্ডিশনে থাকবে। এখন যেহেতু এই দুইটা অন, তাহলে কি সোর্স টু ড্রেন শর্ট হয়ে যাবে, এটাও শর্ট হয়ে যাবে, আর ড্রেন টু সোর্স ওপেন, এই ড্রেন টু সোর্স কি হবে? ওপেন। যা এখানে সমতুল্য সুইচিং সার্কিটে আমরা দেখিয়েছি। দেখো এতে 0, বিতে 0। তাহলে দেখো Q1, Q2 দেখো এই শর্ট সুইচের মতো কাজ করবে, এবং Q3 এবং Q4 ওপেন সুইচের মতো কাজ করবে। ফলে দেখো কি হবে? এই যে প্লাস ভিডিডিটা, এই দুইটা শর্ট পথে এই ওয়াই আউটপুটে কানেক্ট হবে। আর যেহেতু দেখো Q3 এবং Q4 ওপেন, ফলে এই গ্রাউন্ডটা কিন্তু এই আউটপুট থেকে ডিসকানেক্ট হবে। ফলে আমরা আউটপুটে কি পাবো? এই প্লাস ভিডিডি পাবো। দেখো এই যে আউটপুটে প্লাস ভিডিডি দেওয়া আছে, যাকে আমরা কি লজিক 1 বলতে পারি। এবার যখন এতে 0, বিতে আমি ভিডিডি দিব, তখন কি হবে? দেখো Q1 অন, Q2 অফ, Q3 অফ এবং Q4 কি হবে? অন। এখন দেখো যেহেতু এই Q3 অফ, তাহলে এখানে কিন্তু ওপেন সার্কিট, আর তাহলে এই গ্রাউন্ডটা কি এই আউটপুট থেকে ডিসকানেক্ট, আর যেহেতু এখানে Q1 শর্ট, ফলে ভিডিডিটা এই পথে ওয়াই এ চলে আসবে। ফলে আমরা আউটপুটে কি পাবো? এই কন্ডিশনে ভিডিডি, যা দেখো এখানে আউটপুটে দেখানো হয়েছে। আবার যখন দেখো এই এতে ভিডিডি এবং বিতে আমি 0 দিব, এখানে ভিডিডি কিন্তু কি লজিক 1 দিব, তখন কি হবে? দেখো
তিনটি মসফেটের কি অবস্থা হবে, Q1 হবে কি অফ, Q2 অন, Q3 অন, আবার Q4 অফ। যেহেতু Q4 অফ, তাহলে এইটা আবার কি হবে, এর হলো ড্রেন টু সোর্স ওপেন হয়ে যাবে। ফলে এইখানে শর্ট হওয়ার সত্ত্বেও, Q3 শর্ট হওয়ার সত্ত্বেও Q4 ওপেন হওয়ার কারণে এই গ্রাউন্ডটা ওয়াই থেকে ডিসকানেক্ট। আর যেহেতু এখানে Q2 অন, ফলে এখানে শর্ট সার্কিট হবে, ফলে এই প্লাস ভিডিডি ওয়াই আউটপুটে আসবে এবং আউটপুটে আমরা কি ভিডিডি পাবো। এবার দেখো, যখন আমরা এ এবং বি দুইটা ইনপুটেই ভিডিডি দিব, তখন কি হবে, Q1 এবং Q2 কি হবে অফ এবং Q3 এবং Q4 হবে অন। অর্থাৎ দেখো, এখানেও শর্ট সার্কিট, এখানেও শর্ট সার্কিট, ফলে এই গ্রাউন্ডটা কি ওয়াই এর সাথে কানেক্ট হবে। আর যেহেতু Q1 এবং Q2 অফ, ফলে এখানে ওপেন সার্কিট, ফলে এই প্লাস ভিডিডি কিন্তু আউটপুট থেকে ডিসকানেক্ট হবে। ফলে আমরা আউটপুটে কি 0 ভোল্ট বা লজিক 0 পাবো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা, এই সার্কিট অর্থাৎ ন্যান্ড গেটের সার্কিট অনুসারে এই সিমস সার্কিটে কাজ করছে। সুতরাং এটি একটি সিমস ন্যান্ড গেট। এবার আমরা সিমস নর গেট নিয়ে আলোচনা করব। দেখো, এখানে সিমস নর গেটের সার্কিট দেখানো হয়েছে। এখানে দেখো, আগের সার্কিটের সাথে যদি আমরা তুলনা করি, Q1 এবং Q2 এই দুটিও পিমস, দেখো এই দুটিকে সিরিজে, এবং নিচে Q3 এবং Q4 এনমস দুটিকে প্যারালালে সংযোগ করা হয়েছে। আর এখানেও যেহেতু সিমস, তাহলে Q1 এর গেটের সাথে Q3 এর গেট শর্ট করে এ বের করা হয়েছে, এবং Q2 এর গেটের সাথে Q4 এর গেট শর্ট করে আমরা বি টার্মিনাল বের করেছি। তাহলে এখন আমরা দেখো, এখানে একটু নর গেটের ট্রুথ টেবিলটা দেখে নেই। দেখো, নর গেটের লজিক কি, যখন এর এ ও বি দুইটা ইনপুটই 0 দেওয়া হয়, তখন তার আউটপুট কি ভিডিডি অর্থাৎ লজিক 1 পাওয়া যাবে। আর বাকি তিনটা কন্ডিশনে কিন্তু আউটপুট লো। তাহলে এখন আমরা প্রথমে এতে 0, বিতে যদি 0 দেই, Q1 এবং Q2 অন এবং Q3 ও Q4 কি হবে অফ। যেহেতু Q3 এবং Q4 অফ, তাহলে আমরা দেখো সমতুল্য সুইচিং সার্কিটটা একটু দেখো। দেখো, Q3 এবং Q4 অফ মানে ওপেন সার্কিট, ফলে কি এই গ্রাউন্ডটা আউটপুট থেকে ডিসকানেক্ট। আর যেহেতু Q1 এবং Q2 কি অন, তাহলে এই সুইচ দুটা ক্লোজ সুইচ হিসাবে কাজ করবে, ফলে ভিডিডিটা এই আউটপুটে চলে আসবে। ফলে আউটপুটে আমরা কি ভিডিডি অর্থাৎ এই ভিডিডি বা লজিক 1 পাবো। এখন দেখো, যখন আমরা এতে 0, বিতে ভিডিডি দিব, তখন কি হবে, Q1 অন, Q2 অফ, Q3 অফ এবং Q4 অন। এখন দেখো, যেহেতু Q4 এখানে অন, তাহলে এই Q4 কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, ড্রেন টু সোর্স শর্ট, যদিও Q3 ওপেন। যেহেতু দুইটি প্যারালালে, ফলে এই গ্রাউন্ডটা ওয়াই এর সাথে কি এই পথে কানেক্ট হবে। আর এখানে যেহেতু Q2 অফ, ফলে এখানে কিন্তু ওপেন সার্কিট, ফলে এই Q1 শর্ট হওয়া সত্ত্বেও Q2 যেহেতু ওপেন, ফলে ভিডিডিটা ওয়াই আউটপুটে কানেক্ট হবে না, ফলে আমরা আউটপুটে কি 0 পাবো। এবার যখন এতে ভিডিডি এবং বিতে আবার আমরা 0 দিব, তখন কি হবে, Q1 অফ, Q2 অন, Q3 অন এবং Q4 এবার অফ। তাহলে কি Q3 শর্ট হয়ে গেল, ফলে এই গ্রাউন্ডটা এই পথে কি এই আউটপুটে কানেক্ট হবে। আর যেহেতু এখানে Q1 অফ, দেখো এই Q1 কিন্তু অফ, তাহলে এখানে ওপেন সার্কিট, ফলে ভিডিডি কিন্তু ওয়াই এ আউটপুটে আসতে পারবে না, ফলে আউটপুটে আমরা আবার কি লজিক 0 পাবো। একইভাবে যখন এ এবং বি দুইটা ইনপুটে কি দিব আমরা ভিডিডি, তাহলে কি হবে, Q1 এবং Q2 অফ এবং Q3 এবং Q4 অন, অর্থাৎ দুইটি Q3 এবং Q4 দুইটি শর্ট সার্কিট, ফলে কি হবে, গ্রাউন্ডটা ওয়াই এ কানেক্ট হবে। আর যেহেতু এখানে Q1 এবং Q2 দুইটি ওপেন, ফলে ওপেন সার্কিট পুরোপুরি, ফলে এই ভি আউটটা কিন্তু এই আউট ভি প্লাস ভিডিডি কিন্তু আউটপুটে কি কানেক্ট হবে না, ফলে আমরা আউটপুটে কি লজিক 0 পাবো।
তাহলে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটটিও নর গেটের ট্রুথ টেবিল অনুসারে কাজ করছে, সুতরাং এটি একটি সিমস নর গেট। এবার আমরা বাফার, ট্রাই-স্টেট এবং এক্সপান্ডেবল গেট নিয়ে আলোচনা করব। প্রথমে দেখি বাফার। বাফার হলো এমন একটা লজিক সার্কিট যা কারেন্ট বা পাওয়ারকে অ্যাম্প্লিফাই করে। এখানে দেখো একটি বাফারের প্রতীক দেখানো হয়েছে, এর একটি ইনপুট এবং একটি আউটপুট। এর লজিক হলো কি, এর ইনপুটে যদি 0 দেওয়া হয় তাহলে আউটপুটে 0 পাওয়া যাবে, এবং ইনপুটে যদি 1 দেওয়া হয় আউটপুটে 1 পাওয়া যাবে। এই বাফার মূলত প্রাথমিকভাবে লজিক সার্কিটের ড্রাইভিং ক্ষমতা বাড়িয়ে দেয় এবং সিগন্যালে যদি কোনো ত্রুটি থাকে তাকে মিনিমাইজ করে পরবর্তী সার্কিটকে ড্রাইভ করে। একে বাফার ড্রাইভার অথবা বাফার ড্রাইভার বলা হয়। দুইটি বাফার আইসির নাম্বার হলো 7406 এবং 7407। ট্রাই স্টেট বা 3 অবস্থা লজিক গেট। এখানে দেখো শিক্ষার্থীরা, আমরা জানি যে লজিক গেটের আউটপুটে আমরা কি পাই, 0 এবং 1 দুইটি অবস্থা, কিন্তু এই দুইটি অবস্থা ছাড়াও একটি তৃতীয় অবস্থাও পাওয়া সম্ভব। তাহলে সেক্ষেত্রে আউটপুটে আমরা কয়টি অবস্থা পাচ্ছি? 3টি অবস্থা। এর জন্য একে বলা হয় ট্রাই স্টেট লজিক অর্থাৎ TSL। এই 3টি অবস্থা হলো কি, লজিক 0, লজিক 1 এবং তৃতীয়টি হলো হাই ইম্পিডেন্স, যাকে সংক্ষেপে HI বলা হয়। এখন দেখো এখানে আমরা কি ট্রাই স্টেট বাফারের একটি প্রতীক দেখিয়েছি। এখানে দেখো একটু আগে আমরা কি বাফারের প্রতীক দেখিয়েছি, সেখানে কিন্তু এই কন্ট্রোল ইনপুটটি ছিল না, শুধু ইনপুট এবং আউটপুট ছিল। এখন যেহেতু ট্রাই স্টেট বাফার, এখানে আরেকটি ইনপুট থাকবে যাকে কন্ট্রোল ইনপুট, একে এনাবলও বলা হয়, কন্ট্রোল ইনপুটকে এনাবলও বলা হয়। তাহলে এখন আমরা দেখব যে ট্রাই স্টেট বাফারটি কিভাবে কাজ করবে। এখানে দেখো আমরা যদি ইনপুটে 0 দেই, এখানে ইনপুটে 0 দিলে আর কন্ট্রোলে যদি আমরা 0 দেই, এই কন্ট্রোল ইনপুটে যদি 0 দেই তাহলে আউটপুটে আমরা কি পাবো, হাই ইম্পিডেন্স। অর্থাৎ ইনপুটে 0 দিলে কিন্তু আউটপুট 0 পাওয়ার কথা, কিন্তু তা না পেয়ে আমরা কি পাচ্ছি, হাই ইম্পিডেন্স। হাই ইম্পিডেন্স বলতে কি, এখানে 0 বা 1 কিছুই পাবো না, এখানে একটা হাই রেজিস্ট্যান্স পাবো, যাকে হাই ইম্পিডেন্স বলা হয়। আবার দেখো যখন আমরা কন্ট্রোলে এখানে 0 দিয়ে ইনপুটে কি দিলাম, 1, তাহলে আউটপুট হাই ইম্পিডেন্স পাবো। এবার যখন ইনপুটে 0 দিয়ে আউটপুটে ট্রুথ টেবিলে লক্ষ্য করো, যখন আমরা এই কন্ট্রোলে এখন আমরা 1 দিব, কন্ট্রোল 1 দিয়ে যখন ইনপুটে 0 দিব তখন আউটপুট 0, আবার কন্ট্রোল 1 দিয়ে যখন ইনপুটে 1 দিব তখন আউটপুটে 1 পাবো। তাহলে দেখো কন্ট্রোল ইনপুটের মাধ্যমে কিন্তু এটা বোঝা যাচ্ছে ট্রাই স্টেট বাফার হিসাবে কিভাবে কাজ করবে। এখানে দেখো একটা ট্রাই স্টেট ইনভার্টারের প্রতীক দেখানো হয়েছে, যেহেতু ইনভার্টার কি, যে ইনপুটে 0 দিলে আউটপুট 1 আর ইনপুটে 1 দিলে আউটপুট আমরা কি 0 পাবো। কিন্তু যেহেতু এখানে কন্ট্রোল ইনপুট ব্যবহার করা হয়েছে, দেখো যখন কন্ট্রোলে 0 দিব তখন ইনপুট 0 দিলে কিন্তু আমি আউটপুট 1 পাবো না, কি পাবো, হাই ইম্পিডেন্স। আবার দেখো ইনপুটে 1 দিলাম, যেহেতু কন্ট্রোল 0 তাহলে আউটপুট হাই ইম্পিডেন্স। একইভাবে যখন আমরা কন্ট্রোলে 1 দিব এবং ইনপুটে 0 দিলে আউটপুট 1 আর ইনপুটে 1 দিলে আমি আউটপুট 0 পাবো। এক্সপান্ডেবল লজিক গেট। এক্সপান্ডেবল লজিক গেট হলো এমন একটা আইসি যার মাধ্যমে আমরা অনেকগুলি লজিক গেটের ফাংশন সম্পন্ন করতে পারি। দেখো এখানে চিত্রে CD4048B একটি এক্সপান্ডেবল লজিক গেটের আইসির পিন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এর ইনপুট হলো 8টি। দেখো এখানে ABCD এখানে 4টি ইনপুট, EFGH এখানে তার 4টি ইনপুট, আর Y হলো তার আউটপুট। আর এখানে দেখো KA, KC, KB এবং KD হলো তার কি কন্ট্রোল ইনপুট। এখন দেখো যেহেতু এই সার্কিটটা, এই আইসিটা আমরা কি বলছি, অনেকগুলি ফাংশন সম্পন্ন করবে, কয়টি, 8টি। দেখো কি নর, অর, অবলিক এন্ড, এভাবে দেখো এখানে 8টি ফাংশন দেখানো হয়েছে। এখন দেখো যখন KA, KB, KC 3টি 0 হবে তখন আমরা কি নর গেটের ফাংশন পাবো। এই অবস্থায় কিন্তু কি কেডির মান 1 রাখতে হবে, কিন্তু যখন এই কেডি কে আমরা 0 দিব
তখন কিন্তু সে হাই ইম্পিডেন্স অর্থাৎ আউটপুট দিবে, অর্থাৎ এটা ট্রাই স্টেট লজিক গেটের ফাংশন সম্পন্ন করবে। অরিং এবং এন্ডিং এর মূলনীতি। অরিং বা ওয়্যার্ড অর সংযোগ। এখানে শিক্ষার্থীরা তোমরা কি সার্কিট দেখতে পাচ্ছ? এটি একটি ওপেন কালেক্টর সার্কিট। এখন যদি ওপেন কালেক্টর সার্কিট, দুইটি ওপেন কালেক্টর সার্কিটের আউটপুটকে সরাসরি আমরা সংযোগ করে দেই, তাহলে সেই সংযোগকে বলা হয় অরিং সংযোগ। এখানে দেখো এই অরিং সংযোগ করে এই আইসিটা পাওয়া গেছে এবং এখানে একটি পুল আপ রেজিস্টর কিন্তু ব্যবহার করা হয়েছে কার 0.5 ভোল্ট সাপ্লাইয়ের সাথে। এখন দেখো এই অরিং সংযোগের অসুবিধা কি? এর স্পিড কম এবং এটি ইলেকট্রিক্যাল নয়েজ সৃষ্টি করে এবং কয়েকটি এর আইসি হলো 7405, 7406 ইত্যাদি। এন্ডিং অর ওয়্যার্ড এন্ড সংযোগ। এখানে দেখো শিক্ষার্থীরা আমরা 7403 তিনটি ন্যান্ড গেটের প্রতীক দেখতে পাচ্ছি, অর্থাৎ এই আইসিগুলি কি ওপেন কালেক্টর সার্কিট দিয়ে তৈরি করা। তাহলে দেখো যখন আমরা একাধিক ওপেন কালেক্টর গেটের আউটপুটকে তার দিয়ে সংযোগ করব, তখন দেখো সংযোগ স্থলে কি একটা এন গেটের মতো পাওয়া যাবে। দেখো প্রতীক দেখানো হয়েছে, এন গেটের মতো পাওয়া যাবে। তাহলে এই ধরনের সংযোগকে বলা হয় কি? এন্ডিং। এখন এই সংযোগের ক্ষেত্রেও এই যে আউটপুটকে কিন্তু পুল আপ রেজিস্টরের মাধ্যমে সাপ্লাই 5 ভোল্টের সাথে সংযোগ করতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে এই এন্ডিং সংযোগ কিন্তু কখনো টোটেম পোল সার্কিটের আউটপুটে করা যাবে না, কারণ এতে সার্কিট শর্ট হয়ে যেতে পারে এবং গেট নষ্ট হয়ে যেতে পারে। তাহলে শিক্ষার্থীরা আজকে আমাদের এই ছিল আলোচনা। আজকে বাড়ির কাজ দেখো। দেখো বাড়ির কাজে আমরা এখানে সিমস ন্যান্ড গেটের সার্কিট ও কার্যপ্রণালী, সিমস নর গেটের সার্কিট ও কার্যপ্রণালী, স্ট্যান্ডার্ড টিটিএল ন্যান্ড গেটের কার্যপ্রণালী এবং 4 নম্বরে আমরা কিছু সংজ্ঞা দিয়েছি। শিক্ষার্থীরা আজকে আমরা যা পড়ালাম তার মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে করতে পারো। আগামী ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় নিয়ে ডিজিটাল আইসি সমূহের ধারণা। আর তোমরা যদি এই ভিডিওটি পুনরায় দেখতে চাও তবে দক্ষতা বাতায়ন বা www.skills.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করলেই দেখতে পারবে। তাহলে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত, আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। থ্যাংক ইউ।